সুবোধ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান গাইবে এমন ভাবে সভাকবিরা যেরকম করে মধ্যযুগে গাইতো ওইরকম করে উনি গাইতে পারেন। সেই কারণে বুদ্ধবাবুও ওনাকে পছন্দ করতেন, বুদ্ধবাবুর গুণগান গাইতেন। আর এখন সভাকবি হিসাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান গান, তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সবাই ডেকেছেন। দেখো, আমাদের দুর্ভাগ্য মেরুদণ্ড সোজা করা শঙ্খ ঘোষের মতন কবি পেলাম না, এটা আমাদের দুর্ভাগ্য। বুদ্ধিজীবী হওয়াটাই এখন না ভয়ঙ্কর। আমি তো বলছি, বুদ্ধিজীবী হওয়ার মতন এত কষ্টকর জায়গা কিছু নেই। নেতাজি ইন্ডোরে এক অভূতপূর্ব ঘটনা নিয়ে চারিদিকে সমালোচনার রেশ। সুবোধ সরকারের মতো কবিরা গিয়ে মানবিক মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখতে বললেন চাকরি প্রার্থীদের। প্রশ্ন অনেক, যে মুখ্যমন্ত্রীর এই পুরো দুর্নীতির দায়ে অভিযুক্ত, তার উপরে ভরসা রাখলে বেরোবে সমাধান সূত্র। এরকমই মনে করছেন বর্তমানকালের অন্যতম সেরা কবি সুবোধ সরকার এবং তার মতো অসংখ্য বুদ্ধিজীবীরা। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক ও অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমেই বুদ্ধিজীবীদের ভূমিকা এবং সুবোধ সরকাররা মঞ্চে উঠে মানবিক মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা রাখতে বলছেন, খারাপ লাগে এই বুদ্ধিজীবীদের অধঃপতন অবনমন দেখে? তুমি বলো, সুবোধ সরকারকে কেন ডাকলো, আবু বাসারকে কেন ডাকলো? আরো তো কবি ছিল, আরো তো সাহিত্যিক ছিল। সুবোধ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান গাইবে এমন ভাবে সভাকবিরা যেরকম করে মধ্যযুগে গাইতো ওইরকম করে উনি গাইতে পারেন। সেই কারণে বুদ্ধবাবুও ওনাকে পছন্দ করতেন, বুদ্ধবাবুর গুণগান গাইতেন। আর এখন সভাকবি হিসাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান গান, তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সবাই ডেকেছেন। আরো তো অনেক কবি ছিল, 100টা কবির নাম আমি বলতে পারি। তারা কোনো অংশে সুবোধ সরকারের থেকে কম নয়। তারা ডাক পেলেন না কেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে? তার কারণ হলো অন্য কবিরা প্রথম লাইনটা অন্তত বলতো যে দেখুন, একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির জন্যই যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারেনি সুপ্রিম কোর্ট, এবং এই দুর্নীতিটা শাসক দল কোনো মতে অস্বীকার করতে পারেন না, তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী চেষ্টা করবেন। এই কথাটা অন্তত যে কোনো তুমি কবি নিয়ে যাও, সে বলবেই। শীর্ষেন্দু বাবুও বলতেন, আমি ড্যাম শিওর। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথা বলছি। কিন্তু এই যে নিয়ে গেছে দুজনকে, একদম মানে সেট, পুরো সেট। বুদ্ধবাবুর সময়ও মানে তোমরা ছোট, এই টেলিভিশনে আমার সাথে ক্যাচার লাগতো, মানে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে সিপিএম এর কোন লোক সমর্থন করতে রাজি না। সিপিএম এর লোকজন আসে না টেলিভিশনে সমর্থন করতে। এই সুবোধ সরকার এবং অরিন্দম শীল তখন ছিলেন। এখন কিন্তু আমি বলবো অরিন্দম ভীষণ ভালো ছেলে। অরিন্দম কিন্তু ওই জায়গা থেকে সরে গেছে এবং আমি অরিন্দমকে শ্রদ্ধা করি। কিন্তু সুবোধ সরকাররা বাপরে বাপ, সেই বুদ্ধবাবু, তার কবিতা, তার সংস্কৃতি, আর মমতা বন্দ্যোপাধ্যায় কত খারাপ, এই তো গল্পটা শুনেছি। এটা তোমরা দেখোনি তাই তোমরা বলছো। ঠিক 180 ডিগ্রি পাল্টি খেলো, ঠিক 180 ডিগ্রি পাল্টি খেলো। 180 ডিগ্রি পাল্টি খেয়ে সুবোধ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী, উনি রাত জাগেন, উনি সব করে দিবেন, এই কথাগুলো বলার জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় এই সভাসদদের আনেন। দেখো, আমাদের দুর্ভাগ্য মেরুদণ্ড সোজা করা শঙ্খ ঘোষের মতন কবি পেলাম না, এটা আমাদের দুর্ভাগ্য। শঙ্খ ঘোষ একমাত্র কবি যে বাম আমলের অন্যায়গুলোকে অন্যায় বলতে পেরেছিলেন, তৃণমূলের আমলেও অন্যায়গুলোকে অন্যায় বলতে চেয়েছিলেন। আর সুবোধ সরকার হলো সরকারি কবি। সুবোধ সরকার সরকারি কবি কেন আমি বলছি, মানে একদম ব্যাখ্যা দিয়ে বলতে পারি, তিনি বাম আমলেও সরকারের পক্ষে ছিলেন, তৃণমূলের আমলেও সরকারের পক্ষে আছেন। ফলে সরকারি কবি হিসাবে তিনি যখন যে সরকার থাকে তার হয়ে কথা বলেন। আগামী দিন বিজেপি আসলে বিজেপি সরকারের কবি হতে হবেন না, তার গ্যারান্টি কোথায়? ফলে আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে দেখো, সমাজে না মানে কবি সাহিত্যিকদের বক্তব্যটা মনে করা হয় খুব গুরুত্বপূর্ণ। ফলে কবি সাহিত্যিকরা যখন কথা বলবেন তার একটা ভার আছে। তারা যখন বলবেন তখন সর্বদর্শী হয়ে বলবেন, সমস্ত দিককে বিচার করে বলবেন, দূরদর্শিতা দেখাবেন এবং নিরপেক্ষভাবে বলবেন।
কিন্তু আমাদের দুর্ভাগ্য, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেই নিয়ে গেছিলেন কবি সাহিত্যিক যারা সরকারি কবি হিসাবে পরিচিত। বাম আমলেও সরকারের পক্ষে ছিল, তৃণমূলের আমলেও সরকারের পক্ষে। তারা মানে ভিন্ন ভাবনা নিয়ে সরকারকে বিরুদ্ধে কথা বলতে চান না, কারণ তাদের হয়তো নিশ্চয়ই প্রাপ্তি সুযোগ সুবিধে, এবং মমতা তো সেই কারণেই তাদের ডেকেছিলেন। সামগ্রিকভাবে বুদ্ধিজীবিতা, সেই বুদ্ধিজীবিতার এখন বর্তমান না, অবস্থা ওটা কিভাবে দেখেন আপনি? দেখো, এগুলো পাসিং ফেজ। 2015 সাল 16 সাল পর্যন্ত মানুষ কথা বলতো এগুলো নিয়ে, যে বুদ্ধিজীবী কোথায়, আমরাই বলতাম বুদ্ধিজীবী কোথায়। এখন সবাই জানে বুদ্ধিজীবী মারা গেছে। মানে ডেথ অফ ইন্টেলেকচুয়াল ইন ওয়েস্ট বেঙ্গল। ইন্টেলেকচুয়ালের মৃত্যু ঘটেছে, বুদ্ধিজীবীর মৃত্যু ঘটেছে। ফলে এখন কিন্তু তুমি বিশ্বাস করো না, সংবাদ মাধ্যমও বুদ্ধিজীবী খোঁজে না, সমাজের কেউ বুদ্ধিজীবী খোঁজে, বরঞ্চ বুদ্ধিজীবী দেখলেই না দুটো গালি দেয়। তুমি দেখবে যে কোনো বুদ্ধিজীবী দেখলেই গালি দেয়। ফলে বুদ্ধিজীবী হওয়াটাই এখন না ভয়ঙ্কর। আমি তো বলছি, বুদ্ধিজীবী হওয়ার মতন এত কষ্টকর জায়গা কিছু নেই। হয়তো 2-4 জন বুদ্ধিজীবী নেই তা তো নয়, তারা হয়তো স্বাধীন নিরপেক্ষভাবে কথা বলতে পারেন, তাদের হয়তো হাত পা বাঁধা নয়। তাদের জন্য খারাপ লাগে যে সত্যি যারা প্রকৃত বুদ্ধিজীবী, সেই বুদ্ধিজীবী মানুষদেরও এই সাধারণ যে প্যারাডাইম ভাবনা, তার মধ্যে ঢুকে যেতে হয়। কারণ সাধারণ প্যারাডাইম সমাজের প্রত্যেকেই মনে করেন বুদ্ধিজীবী মানে হলো ধান্দাজীবী, বুদ্ধিজীবী মানেই ধান্দাজীবী। এই ধান্দাজীবীদের থেকে মুক্তি হও। ফলে ধান্দাজীবীদের নিয়ে সমাজ কোনো প্রত্যাশা নেই, কোনো সংবাদ মাধ্যমেরও প্রত্যাশা নেই। ধান্দাজীবীরা চিরজীবন মানে ধান্দাজীবী হয়ে ছিলেন, আছেন। কিন্তু তোমাকে পরিষ্কার করে বলতে চাই, সরকারও না এই ধান্দাজীবীদের খুব পছন্দ করে, কারণ তারা নানা রকম ধান্দাবাজি করে, তার বিনিময়ে সরকারের প্রশস্তি গায়। ফলে এদেরকে মানুষ চিহ্নিত করে ফেলেছে, এবং এদেরকে নিয়ে মানুষের কোনো আলাদা কোনো ভাবনা নেই, আমি বলতে পারি। অবশ্যই এই সমাজে শিক্ষক, চিকিৎসক সকলেই প্রায় মৃতপ্রায়, বুদ্ধিজীবী তো মৃত হয়েই গেছেন বলে দিলেন বিশ্বনাথ চক্রবর্তী। তবুও মানুষ এখনো বেঁচে আছেন, বিশ্বনাথদার মতো মানুষ বেঁচে আছেন বলেই সমাজ এখনো নবজাগরণের স্বপ্ন দেখেন। মানুষ না থাকলে সময় এবং সমাজ থাকবে না, তো তাই মানুষের থেকে যাওয়াটা প্রয়োজন। ভালো হোক খারাপ হোক, ভবিষ্যতের স্বপ্ন দেখাটাও হয়তো প্রয়োজন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।